বাজারের বাতাসে আজ অন্যরকম কিছু ছিল। বৃষ্টি থামতেই মাটির সোঁদা গন্ধ আর ভিড়ের শোরগোল মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সাইকেলগুলো ঘণ্টা বাজিয়ে বেরিয়ে যাচ্ছিল, অটোওয়ালারা ক্রমাগত হর্ন দিচ্ছিল, দোকানদারেরা গলা চড়িয়ে খদ্দের ডাকছিল, আর প্রতিটি গলির মোড়ে কোনো না কোনো ঠেলাগাড়ি থেকে মশলার ঝাল গন্ধ ভেসে আসছিল। শিবনগরের এই সন্ধ্যাকালীন বাজার সবসময় এমনই ছিল, ভিড়ভাট্টা, ধাক্কাধাক্কি, আর তবু এক অদ্ভুত আপন বশ। কিন্তু আজ সেই ভিড়ের মধ্যেই লুকিয়েছিল এক নিস্তব্ধতা, যেন কোনো এক অদৃশ্য ঝড় ধীরে ধীরে এগিয়ে আসছে। সেই ভিড়ের মধ্যেই একজন মহিলা ছিলেন, সাধারণ পোশাকে, সাধারণ নীল কুর্তা, সাদা সালোয়ার, হালকা ওড়না, চুল সাধারণভাবেই বাঁধা। তার মুখে কোনো প্রসাধন ছিল না, না কোনো ভারী গয়না, না এমন কোনো ভঙ্গি যা দেখে কেউ বলতে পারে যে এই মহিলা বিশেষ কেউ। তাকে একদম সাধারণ লাগছিল, এতই সাধারণ যে পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষ তাকে লক্ষ্যও করছিল না। কিন্তু তার চোখ সাধারণ মানুষের মতো ছিল না, তাতে এক গভীরতা ছিল, যেন তিনি শুধু বাজার দেখছেন না, মানুষের অভ্যাস দেখছেন, ভয়ের আস্তরণ দেখছেন, এবং সেই ভয়ের আড়ালে লুকানো সত্য ধরার চেষ্টা করছেন। তিনি একটি ঠেলাগাড়ির কাছে থামলেন, পানিপুরি বা ফুচকার ঠেলা। একজন মাঝবয়সী লোক, কপালে ঘাম, চোখে ক্লান্তি, আর হাসি এমন যেন প্রতিদিনের চিন্তাকে হাসির আড়ালে চেপে রাখে। তার ঠেলার ওপর গোলগাপ্পা, মশলা, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি আর জল ভরা মাটির পাত্র রাখা ছিল। ঠেলার নাম লেখা ছিল না, কিন্তু বাজারে সবাই জানত এটা রমেশ লালের ঠেলা। রমেশ ওপরে তাকালো। এক প্লেট, সে নম্রভাবে জিজ্ঞেস করল। মহিলাটি হালকা হাসি দিয়ে মাথা নাড়লেন। হ্যাঁ ভাইয়া, এক প্লেট। তার কণ্ঠে না ছিল কোনো কঠোরতা, না কোনো দাপট, শুধু সাধারণ এক আপন বশ। রমেশ গোলগাপ্পাটি হালকা করে ভাঙল, আলু ছোলা ভরল, মশলা দিল, আর টক ঝাল জল দিয়ে এগিয়ে দিল। মহিলাটি প্রথম গোলগাপ্পাটি খেলেন। মুহূর্তের জন্য তার মুখে সেই অকৃত্রিম আনন্দ ফুটে উঠল যা ছোটবেলার কোনো জিনিস খাওয়ার পর আসে। যেন শহরের সব চিন্তা, ফাইলের সব কথা আর অফিসের সব দায়িত্ব এক মুহূর্তের জন্য দূরে সরে গেল। তিনি দ্বিতীয় গোলগাপ্পাটি তুলতে যাবেন, এমন সময় হঠাৎ বাজারের শোরগোলের মধ্যে আরেকটি আওয়াজ ঢুকে পড়ল, জিপের ব্রেকের কর্কশ শব্দ। লোকেরা মাথা ঘোরাল। পুলিশের জিপ ছিল, এবং পুলিশের গাড়ি দেখা মাত্রই বাজারের পরিবেশ একদম বদলে গেল। এইমাত্র যে লোকগুলো হাসছিল তাদের হাসি মিলিয়ে গেল, যে দোকানদারেরা দরদাম করছিল তাদের গলার স্বর নিচু হয়ে গেল, যে বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল তারা মায়ের আঁচলের নিচে লুকিয়ে পড়ল। ভিড় নিজে থেকেই রাস্তা করে দিল, যেন আইন নয়, ভয় রাস্তা তৈরি করছে। জিপ থেকে ৩ জন সিপাহী আর একজন লেডি সাব ইন্সপেক্টর নামলেন। লেডি সাব ইন্সপেক্টরের চাল ছিল দ্রুত, কাঁধ পেছনে, বুক টান টান, আর মুখে এমন এক দম্ভ যেন তিনি শুধু ডিউটি নয়, পুরো এলাকা চালাচ্ছেন। তার নাম ছিল পুনাম যাদব। শিবনগরে তার ভাবমূর্তি কড়া মেজাজের চেয়েও বেশি কিছু ছিল। তিনি উর্দি পরে হাঁটলে মনে হতো বাতাসও তার জন্য পথ ছেড়ে দেবে। চোখে কালো চশমা, হাতে লাঠি, আর গলার স্বরে এমন তীক্ষ্ণতা যে সামনের জনের মেরুদণ্ড আপনা আপনিই নুয়ে পড়ে। সে এসেই সোজা রমেশের ঠেলার দিকে এগিয়ে গেল। ওই রমেশ! তার আওয়াজ বাজারে গম গম করে উঠল। আজকের ফিক্স বা নির্ধারিত টাকাটা বের কর। রমেশের হাত থেমে গেল। এইমাত্র যে হাসিটা ছিল তা যেন মুখ থেকে উবে গেল। তার চোখ পিটপিট করতে লাগল, এবং সে ধীর স্বরে বলল, ম্যাডাম, আজ বৃষ্টি ছিল, দোকান দেরিতে বসেছে, রোজগার। সে পুরো বাক্যটি শেষও করতে পারল না। পুনম লাঠি দিয়ে ঠেলার ওপর বাড়ি মারল। রোজগার হয়নি তো কি হয়েছে? তুই আমাদের বোকা ভাবিস? পুলিশের ভাগ ফিক্সড থাকে, বুঝেছিস? তার পেছনে দাঁড়ানো সিপাহীরাও এমনভাবে দাঁড়িয়েছিল যেন এটা তাদের রোজকার বিনোদন। একজন সিপাহী আশেপাশে দাঁড়ানো লোকেদের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। কারো কি বেশি হিরো সাজার শখ হয়েছে নাকি? ভিড় চোখ নামিয়ে নিল, কেউ কিছু বলল না। সেই মহিলা, যিনি এইমাত্র পানিপুরি খাচ্ছিলেন, কয়েক কদম দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন। তিনি দ্বিতীয় গোলগাপ্পাটি হাতেই থামিয়ে রাখলেন। তার মুখ শান্ত ছিল, কিন্তু সেই শান্তির নিচে কিছু একটা টকবক করে ফুটছিল। তিনি রমেশের আঙুলগুলোকে কাঁপতে দেখলেন। তিনি দেখলেন কিভাবে রমেশ নিজের পকেট হাতড়াচ্ছে, যেন টাকা নয়, নিজের সম্মান বের করছে। রমেশ ধীর স্বরে বলল, ম্যাডাম, ঘরে মেয়েটা অসুস্থ, ওষুধ কিনতে হবে, কাল দিয়ে দেব। ব্যাস, এই বাক্যটাই পুনমের মাথায় আগুন ধরিয়ে দিল। কাল? সে হাসল না,
গর্জন করে উঠল, তুই আমাকে কালকের তারিখ দিবি? তোর এত সাহস? সে এক ঝটকায় ঠেলায় ধাক্কা মারল। মশলার পাত্র উল্টে গেল, জলের মাটির পাত্র গুড়িয়ে পড়ে গেল, টকঝাল জল রাস্তায় ছড়িয়ে পড়ল, গোলগাপ্পাগুলো মাটিতে গড়াগড়ি খেতে লাগল, যেন কারো পরিশ্রমকে পিষে ফেলা হলো। রমেশের চোখ বড় বড় হয়ে গেল, তার ঠোঁট কাঁপতে লাগল। সে কিছু বলতে চাইল, কিন্তু আওয়াজ গলায় আটকে গেল। আশেপাশে দাঁড়ানো ভিড়ের মধ্যে থেকে কেউ একটা শব্দও করল না। সবাই শুধু দেখছিল, যেন এটাও বাজারের রোজকার ঘটনা। মহিলাটির ভেতরে কিছু একটা ভাঙতে শুরু করল। তিনি নিজেকে প্রশ্ন করলেন, এই সব কিছু কি এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে এখন আর কেউ চমকে ওঠে না? আইনের নাম শুনলেই কি মানুষ নিজের ভাষা ভুলে যায়? তিনি নিজের হাতে ধরা ছোট বাটিটির দিকে তাকালেন, তারপর রমেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলোর দিকে তাকালেন, এবং তারপর পুনমের দম্ভের দিকে। তার চোখের গভীরতা আরও বেড়ে গেল। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। তার পদক্ষেপ এমন ছিল যেন তিনি কোনো লড়াইয়ের জন্য নয়, কোনো সত্যের জন্য যাচ্ছেন। তিনি খুব সরাসরি গলায় বললেন, একটা কথা জিজ্ঞেস করব? পুনম তাকে আপাদস্থ দেখল, যেন কোনো পোকামাকড় দেখছে। কি ব্যাপার? মহিলাটি ছড়িয়ে পড়া জিনিসগুলোর দিকে ইশারা করলেন। আপনি কোন আইনের বলে এদের থেকে টাকা আদায় করছেন? আর আপনাকে কে অধিকার দিল যে আপনি এদের রুজিরুটি এভাবে নষ্ট করবেন? প্রশ্নটা সোজা সাপটা ছিল, কিন্তু তাতে দয়াও ছিল আর ধারও ছিল। পুনমের ভ্রু কুঁচকে গেল। তার মনে হলো তার সামনে কোনো শিক্ষিত মেয়ে দাঁড়িয়ে আছে, যে ভিড়ের মাঝে তাকে চ্যালেঞ্জ করছে। ভিড়ের মধ্যে হালকা গুঞ্জন শুরু হলো। কিছু লোক চোখ তুলে তাকালো, যেন প্রথমবার কেউ সেই প্রশ্নটা করল যা সবার মনে ছিল। পুনম এক পা এগিয়ে চিৎকার করে বলল, তুই কে হস আমাকে প্রশ্ন করার? খুব আইনের রক্ষক সাজছিস? একজন সিপাহীও দাপটের সাথে বলল, চল সর এখান থেকে, নইলে থানায় বসিয়ে দেব। মহিলাটি না তো পিছনের দিকে পা বাড়ালেন, না গলার স্বর উঁচু করলেন। তিনি শুধু এতটুকু বললেন, আমি একজন নাগরিক, এবং নাগরিক হিসেবে আমার জিজ্ঞেস করার অধিকার আছে। আপনি উর্দিতে আছেন, তাই আপনার উত্তর দেওয়া উচিত। এটা শুনেই পুনমের শরীরে আগুন ধরে গেল। তার চোখের সামনে শুধু নিজের সম্মান ছিল। তার মনে হলো যদি সে এখন এই মেয়েটিকে না দমায় তবে বাকিরাও কথা বলতে শুরু করবে। সে এক মুহূর্তও থামল না। সে নিজের হাত তুলল এবং সর্বশক্তি দিয়ে ঘুরিয়ে দিল। ঠাস! চরের শব্দ এতটাই তীব্র ছিল যে কয়েক সেকেন্ডের জন্য বাজারের সব শোরগোল যেন বন্ধ হয়ে গেল। মহিলাটির মাথা একপাশে ঘুরে গেল, তার গালে জ্বালা ছড়িয়ে পড়ল, কানে ভুভু শব্দ হলো। কিন্তু সবচেয়ে বেশি যেটা লাগলো সেই চরটা তার গালে নয়, তার আত্মসম্মানে লেগেছিল। ভিড় পাথর হয়ে গেল। রমেশের চোখে জল এসে গেল। তার মনে হলো এই সব কিছু তার কারণে হয়েছে। পুনম হাত ঝাড়তে ঝাড়তে বলল, খুব অধিকারের কথা বলছিলি না? এবার বের হয় এখান থেকে, নইলে অন্য গালটাও লাল করে দেব। সিপাহীরা হাসার চেষ্টা করতে লাগল, যেন তারা এই চরের মধ্যে নিজেদের জয় দেখতে পাচ্ছিল। কিছু মহিলা মুখে হাত দিয়ে ফেললেন, কিছু বয়স্ক মানুষ চোখ ফিরিয়ে নিলেন। কেউ এগিয়ে এলো না, কেউ বলল না অনেক হয়েছে। মহিলাটি এক মুহূর্ত চোখ বন্ধ করলেন, যেন তিনি ব্যথা নয় নিজের রাগ সামলাচ্ছেন। তারপর তিনি ধীরে ধীরে নিজের মুখ সোজা করলেন। তার গালে আঙুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু তার মুখের পেশি একটুও নড়ল না। তিনি পুনমকে দেখলেন, তারপর ভিড়কে দেখলেন। তার চোখে এখন আর ব্যথা ছিল না, শুধু এক হিম শীতল উজ্জ্বল্য ছিল। এমন উজ্জ্বল্য যা ঝড়ের আগের নিস্তব্ধতায় থাকে। তিনি খুব শান্ত গলায় বললেন, আপনি এখন যা করলেন তার ফলাফল আপনি বুঝতে পারছেন না। পুনম হেসে বলল, ফলাফল? তোর অকাত বা যোগ্যতা কি? মহিলাটি উত্তর না দিয়ে নিজের পার্সের দিকে হাত বাড়ালেন। পুনম আর সিপাহীরা ভাবল এবারে ভয়ে টাকা বের করবে বা ক্ষমা চাইবে, কিন্তু তার হাত টাকার দিকে গেল না। তিনি পার্সের ভেতরের পকেটে হাত দিলেন, যেন কোনো জিনিস সযত্নে রেখেছেন। তিনি একটি কার্ড বের করলেন, গাঢ় নীল কার্ড, কিনারে সোনালি আভা, আর ওপরে অশোক স্তম্ভের চিহ্ন। তিনি কার্ডটি বাতাসে ওড়ালেন না বা জোরে কথাও বললেন না, শুধু আলতো করে খুব স্বাভাবিকভাবে কার্ডটি পুনমের সামনে ধরলেন। পুনম রাগে কার্ডটি দেখল, আর সেই মুহূর্তেই তার চোখের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। তার শ্বাস আটকে গেল, মুখে রং উড়ে গেল। চশমার আড়াল থেকেও তার ভয়ের ঝলক স্পষ্ট দেখা যাচ্ছিল। তার হাত থেকে লাঠিটা ফসকে মাটিতে পড়ে গেল। তার ঠোঁট নড়তে লাগল, কিন্তু আওয়াজ বের হলো না। পেছনে দাঁড়ানো সিপাহীদের চেহারাও বদলে গেল, যেন কেউ তাদের শিরা থেকে সাহস শুষে নিয়েছে। বাজারে যে নিস্তব্ধতা ছিল তা এখন ভয়ের নয়, বিস্ময়ের নিস্তব্ধতা হয়ে গেল। কারণ সেই কার্ডে যে নাম আর পদবি লেখা ছিল তা পড়তেই পুনম বুঝতে পারল যে আজ সে যাকে চর মেরেছে তিনি কোনো সাধারণ মহিলা নন।
আর গল্প এখান থেকেই শুরু হয়, কারণ যখন ক্ষমতা তার অহংকারে ভুল হাত তোলে তখন শুধু একটা গাল লাল হয় না, পুরো ব্যবস্থার ভিত্তি নড়ে ওঠে। চরের পর বাজার যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। সেই আওয়াজ এখনও বাতাসে ভাসছিল, যেন প্রতিটি কানে বাজছিল। লোকেরা একে অপরের দিকে তাকাচ্ছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। যারা কিছুক্ষণ আগে কেনাকাটায় মগ্ন ছিল এখন এমনভাবে দাঁড়িয়েছিল যেন তারা কোনো অপরাধের সাক্ষী, এবং তারা বুঝতে পারছে না এরপর কি করা উচিত। সেই মহিলার গালে আঙুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, লাল এবং ফুলে ওঠা, কিন্তু তার চোখ না তো ছলছল করছিল না নত হয়েছিল। তাতে এক অদ্ভুত শীতলতা ছিল, এমন শীতলতা যা ভেতরে ভেতরে কোনো বড় সিদ্ধান্তের জন্ম দিচ্ছিল। তিনি কার্ডটি আবার পার্সে রাখলেন, কোনো ঘোষণা করলেন না, কোনো শব্দ বললেন না। পুনম যাদব তখনও স্তম্ভিত ছিল। কিছু মুহূর্ত আগে পর্যন্ত যে মহিলা তার সামনে দাঁড়িয়েছিল, যাকে সে তার যোগ্যতা বোঝানোর চেষ্টা করেছিল, এবং এখন সেই মুহূর্তেই তার সমস্ত দাপট যেন মাটিতে মিশে গেল। সিপাহীরা একে অপরের দিকে তাকাতে লাগল। তারা বুঝতে পেরেছিল যে বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু এটাও পরিষ্কার ছিল যে এখন কিছু বলা উচিত নয়। সেই মহিলা ভিড়ের দিকে একবার তাকালেন। ওই মুখগুলোতে এখন ভয়ের সাথে সাথে একটা প্রশ্নও ছিল, আমরা কেন কিছু বললাম না? তারপর তিনি কারো দিকে না তাকিয়ে, কাউকে কিছু না বলে ধীরে ধীরে ভিড় থেকে বেরিয়ে গেলেন। যেভাবে তিনি এসেছিলেন সেভাবেই চলে গেলেন, কিন্তু তার চলে যাওয়ার পরেও তার উপস্থিতি বাজারে আটকে রইল। রমেশলাল ওখানেই দাঁড়িয়েছিল, নিজের ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলোর দিকে তাকিয়ে। জল রাস্তায় ছড়িয়ে পড়েছিল, গোলগাপ্পাগুলো মাটিতে মিশে গিয়েছিল। তার চোখে জল ছিল, কিন্তু সে কাঁদতে পারছিল না। তার মনে হচ্ছিল যে এই সব কিছু তার কারণে হয়েছে। সে ভাবল, যদি সে আজ দোকান না দিত, যদি সে টাকা দিয়ে দিত, যদি সে চুপ থাকত, হয়তো এসব হতো না। সে জানত না যে কখনো কখনো চুপ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ায়। বাজার ধীরে ধীরে তার আওয়াজ ফিরে পেতে শুরু করল। লোকেরা আবার কথা বলতে শুরু করল। দোকানদারেরা তাদের জিনিসপত্র গুছাতে শুরু করল। কিন্তু কথাবার্তার ধরন বদলে গিয়েছিল। সবার মুখে একই প্রশ্ন ছিল, কে ছিলেন তিনি? কেউ বলল, মনে হয় কোনো বড় অফিসার হবে। কেউ বলল, আরে না, যদি হতো তাহলে এভারে চড় খেয়ে চলে যেত। জল্পনা কল্পনা শুরু হলো, কিন্তু কেউ সত্যিটা জানত না। পুনম যাদব সিপাহীদের ইশারায় সরে যেতে বলল। তার মুখে এখন আর সেই পুরনো দাপট ছিল না। তার মাথায় বারবার ওই মুহূর্তটাই ঘুরছিল, কার্ড, অশোকস্তম্ভ আর ওই মহিলার শান্ত চোখ। সে নিজেকে বলল, ভুল হয়ে গেছে। কিন্তু তার সাথে সাথে তার অহংকারও তাকে খোঁচা দিচ্ছিল। এত বড় অফিসার হলে বলা উচিত ছিল। এই চিন্তা তার নিজের অপরাধকে হালকা করার একটা উপায় ছিল। ওদিকে সেই মহিলা, যিনি এতক্ষণ ভিড়ের অংশ ছিলেন, এখন একটি অটোতে বসে পড়েছিলেন। অটো চলার সাথে সাথে বাজার পেছনে সরে যাচ্ছিল। রাস্তার গর্ত, ট্রাফিকের শব্দ, হর্নের আওয়াজ সবকিছু তেমনই ছিল, কিন্তু তার ভেতরে সবকিছু বদলে গিয়েছিল। গালের জ্বালা এখনও অনুভব হচ্ছিল। তিনি আয়নায় নিজের মুখ দেখলেন। আঙুলের দাগ এখন আরও স্পষ্ট হয়ে গেছে। তিনি আলতো করে নিজের আঙুল সেই জায়গায় রাখলেন। ব্যথা ছিল, কিন্তু তার চেয়ে বড় একটা প্রশ্ন, এই চড় কি শুধু তার জন্যে ছিল, নাকি তাদের সবার জন্যে যারা রোজ চুপ থাকে? তার বাবার কথা মনে পড়ল, উর্দির সম্মান চেয়ার দিয়ে নয়, ব্যবহার দিয়ে হয়। আজ তিনি নিজে সেই উর্দির অপমান হতে দেখলেন, তাও নিজেরই চোখের সামনে। অটো একটা মোড়ে থামল। তিনি ভাড়া দিলেন আর নেমে গেলেন। রাস্তার ওই অংশে কোনো পরিচিতি ছিল না, কোনো সরকারি বোর্ড নেই, কোনো স্যালুট নেই। তিনি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন, যেন নিজের ভেতরের কোলাহলকে শান্ত হতে দিচ্ছেন। তিনি দীর্ঘশ্বাস নিলেন। এটা শুধু একটা ঘটনা ছিল না, এটা একটা সংকেত ছিল যে যা কাগজে কলমে সঠিক দেখায় তা রাস্তায় ভুল হতে পারে। সেই সন্ধ্যায় তিনি তার ঘরে বসেছিলেন। সামনে টেবিলে ফাইল রাখা ছিল, কিন্তু তার মনোযোগ কাগজের ওপর ছিল না। তার চোখের সামনে বারবার ওই দৃশ্য ভেসে আসছিল, ঠেলাগাড়ি, ছড়িয়ে পড়া জল, কাঁপা হাত আর সেই চড়। তিনি অনুভব করলেন যে যদি তিনি এটাকে শুধু একটা ঘটনা মনে করে ছেড়ে দেন, তবে তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। কিন্তু তিনি এটাও জানতেন যে আবেগের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল প্রমাণিত হয়। তাকে দেখতে হতো, বুঝতে হতো, এবং তারপর সঠিক সময় পদক্ষেপ নিতে হতো। অন্যদিকে পুনম যাদবের ঘরে অস্থিরতা ছিল। সে ঘরে পায়চারি করছিল, কখনো চেয়ারে বসছে, কখনো উঠে দাঁড়াচ্ছে। তার কানে সিপাহীদের ফিসফিসানি বাজছিল, ম্যাডাম, ব্যাপারটা গোলমেলে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল যে কিছু হবে না। শেষমেশ সে তো একজন সাধারণ মহিলাকেই মেরেছিল, কিন্তু কার্ডের ঔজ্জ্বল্য আর তার ওপর লেখা পদবি তার ঘুম কেড়ে নিচ্ছিল। সে প্রথমবার অনুভব করল যে ক্ষমতা সবসময় নিরাপদ হয় না।
রাত গভীর হতে শুরু করল। শহরের আলো জ্বলে উঠেছিল। বাইরে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ভেতরে এক অদৃশ্য ফাটল ধরে গিয়েছিল। সেই মহিলা জানতেন যে আজ যা হলো তার প্রভাব শুধু একটা বাজার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। এই প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়বে ফাইলে, থানায় এবং ওই মুখগুলোতে যারা এখনো পর্যন্ত নিজেদের নিরাপদ মনে করত। তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন। নিচে রাস্তায় লোকজন চলছে, নিজের নিজের কাজে ব্যস্ত। কেউ জানত না যে আজ একটা ছোট্ট নীরবতা কত বড় গল্পের ভিত্তি স্থাপন করেছে। তিনি নিজেকে বললেন, এটা শেষ হয়নি, এবং সেই মুহূর্তেই ঠিক করে নিলেন যে পরবর্তী পদক্ষেপ আবেগপ্রবণ নয়, ভেবে চিনতে হবে। কারণ আসল লড়াই চড় মারার মুহূর্তে নয়, তার পরে শুরু হয়, যখন সত্যকে প্রমাণ করার জন্য ধৈর্য প্রয়োজন আর সিস্টেমকে নাড়িয়ে দেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা। পরদিন সকালে শিবনগর তার দৈনন্দিন ছন্দে ফিরে এলো। সূর্য সেভাবেই উঠল যেভাবে প্রতিদিন ওঠে। রাস্তাঘাট সেভাবেই ভরপুর রইল, দোকানের শাটার সেভাবেই উঠল। থানায় সেই একই ব্যস্ততা শুরু হলো। বাইরে থেকে দেখলে এমন কিছুই ছিল না যা বলে দেবে যে কাল এই শহরেরই এক কোণে আইন আর ভয় মুখোমুখি দাঁড়িয়েছিল। কিন্তু শহর কখনো শুধু দালান আর রাস্তা দিয়ে তৈরি হয় না। শহর সেই অভ্যেসে তৈরি হয় যা মানুষ রোজ পালন করে, আর সেই অভ্যেসে এখন একটা হালকা ফাটল ধরেছে। সেই মহিলা তার ঘরে একা বসেছিলেন। টেবিলে ছড়িয়ে থাকা ফাইলের সারি যে কোনো জেলার সাধারণ ছবি হতে পারত। অপরাধের হার, টহলের রিপোর্ট, মিটিংয়ের নোট, সন্তোষজনক মন্তব্য, প্রতিটি পাতায় একই ভাষা ছিল। সব ঠিক আছে, সব নিয়ন্ত্রণে আছে, জনগণ নিরাপদ। তিনি এক একটা পাতা উল্টালেন, যেন তিনি শব্দের মাঝে লুকিয়ে থাকা নিস্তব্ধতাকে পড়তে চান। তার মনে হলো যে এই ফাইলগুলো মিথ্যে বলছে না, কিন্তু পুরো সত্যিটাও বলছে না। কারণ সত্য সবসময় পরিসংখ্যানে থাকে না, কখনো কখনো তার সেই দৃষ্টিতে থাকে যা পুলিশের গাড়ি দেখে আপনা আপনিই নত হয়ে যায়। তিনি চেয়ার থেকে উঠলেন এবং জানালার কাছে গিয়ে বাইরে তাকালেন। নিচে মানুষ নিজের কাজে ব্যস্ত ছিল। কেউ সবজি কিনছিল, কেউ স্কুলের দিকে দৌড়াচ্ছিল, কেউ ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল। সব স্বাভাবিক, কিন্তু তিনি জানতেন যে এই স্বাভাবিকতার নিচে এক ভয় প্রবাহিত হচ্ছে, যা দেখা যায় না। ভয় যখন রোজকার জীবনের অংশ হয়ে যায় তখন তা সবচেয়ে বেশি বিপজ্জনক হয়, কারণ তখন মানুষ তাকে ভুল বলেও মনে করে না। সেই মুহূর্তে তিনি ঠিক করলেন যে এবার তিনি শুধু অফিসারের চেয়ার থেকে শহর দেখবেন না, তিনি শহরকে তার চোখে দেখবেন যারা রোজ ভয়ের সাথে বাঁচে। পরের কয়েকদিনে তিনি ইচ্ছে করেই নিজের উপস্থিতি হালকা রাখলেন। কোথাও কোনো আনুষ্ঠানিক পরিদর্শন নয়, কোনো বড় মিটিং নয়, কোনো ভাষণ নয়। তিনি কখনো সরকারি গাড়িতে বেরোলেন, তো কখনো কোনো পরিচয় ছাড়াই। কখনো কোনো চায়ের দোকানে বসলেন, কখনো কোনো গলির মোড়ে দাঁড়িয়ে রইলেন। তিনি থানাগুলো পরিদর্শন করলেন, কিন্তু সেই কায়দায় নয় যে কায়দায় অফিসাররা আসেন। তিনি বসে রইলেন, চা খেলেন, কথাবার্তা শুনলেন। অফিসাররা সেই একই কথা আউড়ে গেল, ম্যাডাম সব ঠিক আছে, এই এলাকা শান্ত, কোনো বড় অভিযোগ নেই। তিনি শুনতে থাকলেন, মাথা নাড়তে থাকলেন, কিন্তু তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল যে যদি সদ এতটাই ঠিক থাকে তবে মানুষ প্রশ্ন করতে কেন ভয় পায়। তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন যে পুলিশ আর জনগণের মাঝের দূরত্ব কাগজে দেখা যায় না, তা সেই নীরবতায় দেখা যায় যা প্রতিবার উর্দি দেখে তৈরি হয়। তা সেই পদ্ধতিতে দেখা যায় যেভাবে দোকানদার তার গলার স্বর নিচু করে নেয়, বা ঠেলাওয়ালা টাকা গোনার সময় এদিক ওদিক টাকাতে থাকে। এই ভয় কোনো একটা ঘটনা থেকে তৈরি হয় না, এটা দীর্ঘ অভ্যাসের ফল। তিনি শহরের সেই অংশগুলোকে চিহ্নিত করতে শুরু করলেন যেখানে ছোট দোকানদার, ঠেলাওয়ালা, রিক্সা চালক এবং দিনমজুর বেশি ছিল। সেই সব মানুষ যাদের কাছে না কোনো অভিযোগ দায়ের করার সময় থাকে, না সাহস। তিনি সেখানে দাঁড়িয়ে থাকতেন, কখনো খদ্দের হয়ে, কখনো শুধু দর্শক হয়ে। কেউ মন খুলে কিছু বলতো না, কিন্তু ইশারায় সব কিছু পরিষ্কার ছিল। কেউ বলতো, ম্যাডাম এখানে রোজকার হিসেব আছে। কেউ বলতো, এখানে বেশি জিজ্ঞেস করবেন না। কেউ শুধু চোখ দিয়ে বুঝিয়ে দিত। তিনি অনুভব করলেন যে এটা কোনো লুকানো রহস্য নয়, এটা সবার সামনে আছে, ব্যাস কেউ এটাকে নাম দেয় না। একদিন তিনি একজন পুরনো ইন্সপেক্টরের সাথে কথা বললেন, যাকে এখন বেশি দায়িত্ব দেওয়া হয় না। তার মুখ অভিজ্ঞতায় ভরা ছিল, কিন্তু চোখে ক্লান্তি স্পষ্ট দেখা যেত। তিনি সরাসরি কোনো অভিযোগ করলেন না, কোনো নাম নিলেন না, শুধু এতটুকু বললেন যে সিস্টেমে যা দেখা যায় সেটাই সব কিছু নয়। অনেক সময় যা সবচেয়ে ভুল হয় সেটাই সবচেয়ে স্বাভাবিক মনে হয়। এই বাক্যটি তার জন্য যথেষ্ট ছিল। তিনি বুঝে গেলেন যে যারা সত্যিটা জানে তারা হয় বলে না অথবা বলতে পারে না।
অন্যদিকে পুনম যাদবও শান্তিতে ছিল না। বাইরে থেকে তাকে আগের চেয়ে বেশি কঠোর দেখাচ্ছিল, বেশি টহল, বেশি চিৎকার, বেশি আদেশ। তার মনে হতো যে যদি সে নিজেকে শক্তিশালী দেখায় তবে কালকের ঘটনা আপনা আপনি চাপা পড়ে যাবে। কিন্তু ভেতরে অন্য কিছু চলছিল। যখন সে একা থাকত তখন তার সেই শান্ত মুখটা মনে পড়ত, সেই চোখ যাতে না ভয় ছিল না রাগ। তার বারবার মনে হতো যে সে পরিস্থিতির হিসেবে ঠিকই করেছে, কিন্তু এই যুক্তি এখন আগের মতো মজবুত ছিল না। সে নিজেরই মনের সাথে লড়ছিল। এদিকে সেই মহিলা এখন আর শুধু দর্শক হয়ে থাকতে চাইছিলেন না, কিন্তু তিনি এটাও জানতেন যে তাড়াহুড়ো সব কিছু নষ্ট করে দিতে পারে। যদি তিনি তৎক্ষণাৎ পদক্ষেপ নিতেন তবে বিষয়টা শুধু একজন অফিসার পর্যন্তই সীমাবদ্ধ থাকত। লোকে বলে দিত একজন ভুল আধিকারিক শাস্তি পেয়েছে, মামলা শেষ। কিন্তু তিনি দেখতে পাচ্ছিলেন যে এটা একজন ব্যক্তির গল্প নয়, এটা একটা অভ্যাসের গল্প, আর অভ্যাস ভাঙার জন্য সময় প্রয়োজন। এই সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না। প্রতিদিন তার মনে হতো যে কোথাও অন্য কোনো রমেশলাল আবার অপমানিত না হয়ে যায়, কোথাও অন্য কেউ ভয় পেয়ে চুপ না থেকে যায়। এটাই ছিল তার সবচেয়ে বড় লড়াই, মনের অস্থিরতা আর মস্তিষ্কের বুদ্ধিমত্তার মাঝের লড়াই। তিনি নিজের নোটে নাম লিখলেন না, অভিযোগ লিখলেন না, তিনি শুধু প্যাটার্ন বা ধরন লিখলেন। কোন এলাকা, কোন সময়, পুলিশের উপস্থিতিতে মানুষের আচরণ। এটা কোনো আনুষ্ঠানিক তদন্ত ছিল না, বরং একটা মানচিত্র ছিল যা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। তিনি জানতেন যে যখন তিনি মুখ খুলবেন তখন শুধু আবেগ যথেষ্ট হবে না, তার প্রমাণ চাই, যাতে সত্যকে কেউ হালকাভাবে নিতে না পারে। ওদিকে রমেশ লাল আবার তার দোকান লাগানোর চেষ্টা করছিল। তার হাত এখনও কাঁপছিল। প্রতিটা পুলিশের গাড়ি তার কাছে বিপদের মতো মনে হতো। সে জানত যে সে কিছু ভুল করেনি, তবুও তার অপরাধীর মতো মনে হচ্ছিল। এটাই সিস্টেমের সবচেয়ে বড় জয় হয়, যখন নির্দোষ নিজেকে দোষী মনে করতে শুরু করে। সেই মহিলা এসব দেখছিলেন এবং তার ভেতরে রাগ বাড়ছিল, কিন্তু সেই রাগ বাইরে আসছিল না। তিনি জানতেন যে এই লড়াই চিৎকার করে নয়, ধৈর্য ধরে জেতা যাবে। এক সন্ধ্যায় তিনি আবার সেই বাজারের কাছে দাঁড়িয়েছিলেন। এবার তিনি কিছু কিনলেন না, তিনি শুধু লোকেদের দেখতে থাকলেন। সেই কোলাহল, সেই ঠেলাগাড়িগুলো, সেই আওয়াজ। কিন্তু বাতাসে কিছু একটা বদলেছিল। মানুষ এখন আর প্রশ্ন করছিল না, কিন্তু দেখছিল। এবং যখন মানুষ দেখতে শুরু করে তখন বদলের প্রথম ধাপ তৈরি হয়। তিনি মনে মনে বললেন যে সত্য থানার দেওয়ালে নয়, মানুষের চোখে লুকিয়ে আছে। ব্যাস, সঠিক সময় তাকে সামনে আনতে হবে। সেই মুহূর্তে তিনি ঠিক করলেন যে তিনি অপেক্ষা করবেন, কিন্তু চোখ বন্ধ করবেন না, কারণ আসল লড়াই এখন শুরু হয়ে গেছে এবং এই লড়াই শীঘ্রই নয়, সঠিক সময়ে লড়া হবে। রাতের রং ধীরে ধীরে শিবনগরের ওপর নামছিল, কিন্তু শহরের অলিতে গলিতে দিনের ক্লান্তির সাথে আরও একটা জিনিস জমা হচ্ছিল, আতঙ্ক। বৃষ্টির পরের আর্দ্রতা এখনও বাতাসে ছিল। রাস্তায় জায়গায় জায়গায় জলের ছোট ছোট গর্ত চকচক করছিল এবং হলুদ স্ট্রিট লাইটের নিচে মানুষের মুখ অর্ধেক আলো অর্ধেক অন্ধকারে ডুবে থাকতে দেখা যেত। বাইরে থেকে দেখলে এটা শুধুই একটা সাধারণ মফস্বলের সন্ধ্যা ছিল, কিন্তু যাদের কাঁধে রোজগার বোঝা ছিল তারা জানত যে কিছু বদলে গেছে। বদল সবসময় বড় ঘোষণার সাথে আসে না, অনেক সময় তা শুধু একটা দৃষ্টিতে নেমে আসে। এবং সেই দৃষ্টিতে আজ ভয় ছিল, অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি কঠিন। রমেশ লাল তার ঠেলা গুছিয়ে নিচ্ছিল। তার হাতে সেই পুরনো অভ্যাস ছিল, পাত্রগুলোকে কাপড় দিয়ে মোছা, ঢাকনা কোষে বন্ধ করা, টাকার থলি ভেতরে রাখা। কিন্তু আজ তার আঙুলে কম্পন ছিল। সে বারবার এদিক ওদিক তাকাচ্ছিল, যেন কারো পায়ের আওয়াজ তার নামের মতো তার পিছু নিয়েছে। কাল পর্যন্ত সে পুলিশ দেখলে চুপ হয়ে যেত, আজ সে পুলিশ না দেখেও চুপ ছিল। ঠেলার কাঠে শুকিয়ে যাওয়া জলের দাগ এখনও ছিল, যেন সেই সন্ধ্যার অপমান মাটিতে নয়, তার স্মৃতিতে জমে গেছে। সে জানত যে যিনি প্রশ্ন করেছিলেন তিনি তার পক্ষ থেকেও জিজ্ঞেস করেছিলেন, কিন্তু তার মন এটাও জানত যে প্রশ্নকারীর দাম প্রায়ই গরিবরাই মেটায়। সেই ঠেলাটিতে ধাক্কা দিল এবং ভিড় থেকে বের হতে লাগল। বাজারের আওয়াজ পেছনে সরে যাচ্ছিল। কোনো খদ্দের এখনও পানিপুরি বা ফুচকার স্বাদের কথা বলছিল, কেউ চুরির দাম জিজ্ঞেস করছিল, কিন্তু রমেশ কিছু শুনতে পাচ্ছিল না। তার কানে শুধু একটাই আওয়াজ বাজছিল, লাঠির বাড়ি আর চরের সেই তীব্র প্রতিধ্বনি। সে তার বাড়ির দিকে ঘুরল। বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তা একটা সরু গলি দিয়ে যেত, যেখানে দোকানের শাটার অর্ধেক বন্ধ ছিল আর দেওয়ালে পুরনো ছেঁড়া পোস্টার ঝুলছিল। সাধারণ দিনে সেই গলি তার ছোট লাগত, আজ সেই গলি তার কাছে লম্বা আর জনশূন্য মনে হচ্ছিল। যেই সে এগিয়ে গেল তার পা ধীর হয়ে এলো, আর তখনই হঠাৎ পেছন থেকে বাইকের ইঞ্জিনের আওয়াজ এলো। রমেশ ঘুরে তাকাল। দুইজন বাইক আরোহী, দুজনেই হেলমেট পরা, মুখ ঢাকা। বাইক তার বরাবর এসে থামল।
রমেশের বুক ধরফর করা ভুলে গেল। একজন বাইক আরোহী না নেমে ঠান্ডা গলায় বলল, রমেশ লাল। রমেশ গলায় আটকে থাকা স্বরে বলল, জিকে। দ্বিতীয় বাইক আরোহী হাসল না, শুধু গলায় ব্যঙ্গ ছিল। অনেক বড়লোক হয়ে গেছিস তুই, এখন তো সাহেবরা তোর নাম নিচ্ছে। রমেশ ঘাবড়ে গেল। না সাহেব, আমি তো আগে। প্রথমজন মাঝপথে থামিয়ে দিল, চুপ, বেশি সততা দেখাস না। কাল বাজারে যা হয়েছে তার বয়ান বদলাবি তুই। রমেশের মুখ সাদা হয়ে গেল। বয়ান? কোন বয়ান? আমি তো কিছু। দ্বিতীয় বাইক আরোহী বাইক থেকে নেমে রমেশের কাছে এসে তার কলার ধরল। আরে তুই বুঝিস না, কাল ওই মহিলা যা করেছে তাতে অনেকের ক্ষতি হয়েছে। তুই যাবি আর বলবি যে দোষ তোর ছিল, তুই অভদ্রতা করেছিলি। আর ওই লেডি সাব ইন্সপেক্টর, তিনি তো তোকে বাঁচাতে এসেছিলেন, বুঝেছিস? রমেশ কাঁপতে লাগল। কিন্তু কিন্তু সাহেব, এটা মিথ্যে। আমি। মিথ্যে কিভাবে? প্রথম বাইক আরোহীও নেমে এলো। সে রমেশের ঠেলায় হালকা ধাক্কা দিল, যেন মনে করিয়ে দিচ্ছে যে সব কিছু ভেঙে ফেলা তার জন্য কতটা সহজ। মিথ্যে সত্যি আমরা শেখাবো। তুই শুধু এতটুকু মনে রাখ, তোর একটা মেয়ে আছে না ছোট, ওষুধও কিনতে হয়, ঘরে বউও আছে। যদি তাদের সহি সালামত দেখতে চাস তবে তাই করবি যা বলা হয়েছে। রমেশের চোখে জল ভরে এলো। এই জল ব্যথার নয়, অসহায়তার ছিল। সে কাঁপা গলায় বলল, সাহেব, আমি গরিব মানুষ, আমি কি করতে পারি? দ্বিতীয় বাইক আরোহী তার কানের কাছে ঝুঁকল এবং ধীর কিন্তু বিষাক্ত কায়দায় বলল, গরিব মানুষই সবচেয়ে বিষে করতে পারে, চুপ থাকতে পারে। আর যদি চুপ না থাকিস তবে। সে কথাটা অসম্পূর্ণ রেখে পিছিয়ে গেল। দুজন বাইক আরোহী বাইকে বসল, আর যেভাবে এসেছিল সেভাবেই অন্ধকারে মিলিয়ে গেল। রমেশ ওখানেই মাটিতে বসে পড়ল। তার শ্বাস দ্রুত চলছিল, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তার মনে হচ্ছিল যেন গলির দেওয়ালগুলোও তাকে দেখছে। তার সামনে দুটো রাস্তা ছিল, একদিকে সত্য, অন্যদিকে পরিবারের নিরাপত্তা। সত্য বলা এখন সাহসিকতা নয়, আত্মহত্যার মতো মনে হচ্ছিল। সে উঠে বাড়ি পৌঁছাল। বাড়ি একটা ছোট ঘর, যেখানে এক কোণে তার স্ত্রী উনুন ধরিয়েছিল। তার মেয়ে জ্বরে পুড়ছিল। স্ত্রী রমেশকে দেখে জিজ্ঞেস করল, এত দেরি কেন? রমেশ কিছু বলল না। তার ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হলো না। তার স্ত্রী তার মুখে ভয় পড়ে নিল। কি হয়েছে? আবার কোনো পুলিশ? রমেশ শুধু মাথা নিচু করে বসে রইল। তার স্ত্রী জল দিল। রমেশ জল খেল, কিন্তু জল গলা দিয়ে নামছিল না। সারা রাত সে এপাশ ওপাশ করতে লাগল। প্রতিবার চোখ বন্ধ করলেই সে বাইকের আওয়াজ শুনতে পেত। সে তার মেয়ের মুখ দেখতে পেত। তার মনে হতো কেউ দরজায় কড়া নাড়ছে। সকাল হতেই যেই সে উঠল, সে সিদ্ধান্ত নিয়ে নিল যে তাকে ওই মহিলার কাছে পৌঁছতে হবে, যিনি কাল প্রশ্ন করেছিলেন। কিন্তু কিভাবে? সে তাকে চেনে না। সে শুধু এতটুকু জানত যে তার জন্য কাল প্রথমবার কেউ আওয়াজ তুলেছিল, আর এখন সেই আওয়াজের কারণেই তার বাড়ির উপর বিপদ নেমে এসেছে। সে ভয়ে ভয়ে পুলিশ অফিসের দিকে চলল। সেখানে পৌঁছে তার পা থেমে গেল। দালানটি বড় ছিল, গেটে সিপাই দাঁড়িয়েছিল, লোকেরা লাইনে ছিল। রমেশ ভেতরে যাওয়ার চেষ্টা করতেই শান্তি আটকাল। কার সাথে দেখা করতে হবে? রমেশ কাঁপা গলায় বলল, ম্যাডাম, একজন ম্যাডামের সাথে। শান্তি তাকে আপাদমস্তক দেখল। কোন ম্যাডাম? রমেশ সাহস করে বলল, ওই যিনি কাল। তার বাক্য অসম্পূর্ণ রয়ে গেল, কিন্তু শান্তির চোখ বদলে গেল। সে ইশারা করে একজন সিপাইকে ডাকল আর রমেশকে ভেতরে বসিয়ে দিল। কিছুক্ষণ পর তাকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। সেই মহিলা সামনে ছিলেন, কিন্তু আজ তার মুখে সেই শান্ত গভীরতা ছিল, আর তার চোখে সেই একই শীতলতা। রমেশ তাকে দেখেই হাত জোড় করল। ম্যাডাম। তার মুখ দিয়ে ব্যাস এটাই বেরোলো, আর তারপর সে কেঁদে ফেলল। মহিলাটি জল এগিয়ে দিলেন। তার কণ্ঠস্বর নরম ছিল, কিন্তু তাতে আদেশের ভার ছিল। ভয় পাবেন না, বসুন। কি হয়েছে? রমেশ তোতলাতে তোতলাতে সব বলে দিল। বাইক আরোহী, হুমকি, মেয়ের নাম, পরিবারের কথা। রমেশ যেমন যেমন বলতে থাকলো, ওই মহিলার চোখে যে শান্তি ছিল তার নিচে এক আগুন জ্বলতে লাগল। কিন্তু সেই আগুন মুখে এলো না। তিনি রমেশের কথা শেষ হতে দিলেন। তারপর খুব ধীর স্বরে বললেন, আমি জানতাম যে এমন হবে। রমেশ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, ম্যাডাম, তাহলে আমি কি করব? যদি আমি সত্যি বলি তবে এরা। মহিলাটি মাঝপথে বললেন, আপনি সত্যি বলবেন, আর আপনি একা থাকবেন না। রমেশ সাহস করে জিজ্ঞেস করল, ম্যাডাম, ওরা কারা? মহিলাটি কয়েক সেকেন্ড চুপ রইলেন, যেন তিনি শব্দের মাধ্যমে কোনো পুরো জালের ছবি আঁকছিলেন। তারপর তিনি বললেন, এরা শুধু দুজন বাইক আরোহী নয়, এটা একটা অভ্যাস, এটা একটা চক্র যা উর্দির নামে পালিত হয়। আর যখন কোনো অভ্যাস চ্যালেঞ্জের মুখে পড়ে তখন তা কামড়াতে দৌড়ায়। রমেশের শ্বাস আটকে গেল। ম্যাডাম, আমার পরিবার। মহিলাটি টেবিলে হাত রাখলেন। প্রথম কাজ আপনার নিরাপত্তা। আজ থেকে আপনার বাড়ির আশেপাশে দুজন লোক থাকবে, সাদা পোশাকে। আপনি জানতেও পারবেন না, কিন্তু তারা থাকবে।
দ্বিতীয় কাজ, আপনি ঘাবড়ে গিয়ে বয়ান বদলাবেন না। যদি আপনি মিথ্যে বলেন তবে এই সিস্টেম আরও মজবুত হবে। রমেশের চোখে ভয় ছিল, কিন্তু সেই ভয়ের পেছনে এক আশাও জাগতে শুরু করল। মহিলাটি ফোন তুললেন, তিনি একটা নম্বর ডায়াল করলেন এবং খুব শান্ত গলায় বললেন, ইন্সপেক্টর শামশের সিংকে এক্ষুনি আমার অফিসে পাঠান। কিছুক্ষণ পর দরজা খুলল। একজন লম্বা চওড়া মানুষ ভেতরে এলো। বয়স 50-এর কাছাকাছি, মুখ কঠোর, চোখ সতর্ক, চালচলনে শৃঙ্খলা। তার মুখে সেই তোষামত ছিল না যা প্রায়ই অফিসারদের সামনে দেখা যায়। সে সোজা হয়ে দাঁড়ালো এবং বলল, জি ম্যাডাম। মহিলাটি তার দিকে তাকালেন। শামশের, ইনি রমেশ লাল। এদের কাল রাতে হুমকি দেওয়া হয়েছে। এদের পরিবারের নিরাপত্তা চাই, এবং আমি এটাও চাই যে এই হুমকি কে দিয়েছে এর খোঁজ যেন নিঃশব্দে পাওয়া যায়। শামশের সিং রমেশের দিকে তাকালো। তার চোখে সহানুভূতি নয়, বোঝাপড়া ছিল। সে মাথা নাড়ল। হয়ে যাবে ম্যাডাম। তারপর সে রমেশকে জিজ্ঞেস করল, তোমার বাইকের রং মনে আছে? আওয়াজ, নম্বর? রমেশ কাঁপতে কাঁপতে বলল, নম্বর তো নয়, তবে একটা বাইক কালো ছিল আর একটার আওয়াজ ভারী ছিল। শামশের শুধু এতটুকু বলল, রমেশের প্রথমবার মনে হল যে কেউ তার কথা গুরুত্ব দিয়ে নিচ্ছে। মহিলাটি রমেশকে বিদায় দেওয়ার সময় বললেন, একটা কথা মনে রাখবেন, যদি আপনি ভয় পেয়ে মাথা নত করেন তবে কাল অন্য কারো দোকান ভাঙবে, অন্য কারো ঘরেও এই বাইক যাবে। আপনি কাল বাজারে কিছু বলেননি, কোনো ব্যাপার না, আজ আপনি সত্যি বলবেন, এটাই সবচেয়ে বড় সাহস। রমেশ মাথা নিচু করে চলে গেল, কিন্তু এবার তার মাথা শুধু ভয় নত ছিল না, তাতে ভরসাও ছিল। তার চলে যাওয়ার পর ওই মহিলা কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন, জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। তিনি জানতেন যে এবার লড়াই প্রকাশ্যে হচ্ছে। এখন শত্রু শুধু উর্দিতে নয়, উর্দির পেছনে লুকিয়ে থাকা সেই হাতগুলোতে আছে যারা সুতো নাড়ায়। আর সবচেয়ে বড় কথা, তিনি এটাও জানতেন যে ন্যায়ের মূল্য সবার আগে দুর্বলরাই মেটায়। এই কথাই তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছিল। তিনি নিজেকে বললেন যে যদি এই লড়াইয়ে একজনও নির্দোষ ভয় পেয়ে ভেঙে যায় তবে তার জয়ও পরাজয়ের মতো হবে। অন্যদিকে পুনাম যাদব খবর পেয়ে গিয়েছিল যে রমেশ পুলিশ অফিসে গেছে। সেই খবর কোনো রিপোর্ট থেকে নয়, সেই নেটওয়ার্ক থেকেই পেয়েছিল যা তাকে শক্তি যোগাত। তার মুখ ঘামে ভিজে গেল। সে রাগে নিজের ঘরের দরজা বন্ধ করল। এই মহিলা কে? সে নিজেকে বলল। তার মনে হচ্ছিল যে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে প্রথমবার বুঝল যে যতক্ষণ সে গরিবদের দমিয়ে রাখছিল ততক্ষণ সব সহজ ছিল, কিন্তু যেদিন গরিবের পক্ষ থেকে কেউ দাঁড়িয়ে গেল সেদিনই খেলা ঘুরে গেল, এবং সেই দিনের শুরু হয়ে গিয়েছিল। বাইরে শহর তবুও একই ছিল, গাড়ি চলছিল, মানুষ হাসছিল, বাজার সাজছিল, কিন্তু ভেতরে এক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এমন যুদ্ধ যেখানে গুলি চলে না, কিন্তু জীবনের সবচেয়ে দুর্বল অংশগুলো লক্ষ্যবস্তু হয়। এবং এটাই সেই যুদ্ধ যা জেতার জন্য শুধু শক্তি নয়, ধৈর্য আর নৈতিক সাহস প্রয়োজন। শিবনগরের সকাল আজ কিছু অন্যরকম ছিল। এই পার্থক্য কোনো ব্যানার, কোনো ঘোষণা বা কোনো সাইরেনে ছিল না, পার্থক্য বাতাসে ছিল। বাতাসে এক এমন অস্থিরতা ছিল যা তখন তৈরি হয় যখন কোনো পুরনো ভারসাম্য ভাঙতে চালে। পুলিশ লাইনের ভেতরেও সেই রুটিন ছিল। সিপাহীরা প্যারেডে, অফিসাররা নিজেদের চেয়ারে, কিন্তু সবার দৃষ্টিতে এক প্রশ্ন ছিল। সবাই জানত যে কিছু চলছে, কিন্তু কেউ জানত না যে পরের আঘাতটা কোথায় পড়বে। সেই মহিলা তার অফিসে বসেছিলেন। টেবিলে ফাইল ছিল, কিন্তু আজ এই ফাইলগুলো কাগজ মনে হচ্ছিল না। এগুলো সেই পুরো শহরের গল্প হয়ে গিয়েছিল যা এতকাল ভয়ের ভরসায় চলছিল। তিনি একটা ফাইল বন্ধ করলেন আর অন্যটা খুললেন। রমেশ লালের বয়ান, বাইক আরোহীদের হুমকি, সময়, জায়গা, সাক্ষী, এসব এখন আর শুধু শোনা কথা ছিল না। এখন এটা একটা শৃঙ্খল হয়ে দাঁড়িয়েছিল, যা সেই চর থেকে শুরু হয়েছিল আর এখন পুরো সিস্টেম পর্যন্ত পৌঁছাচ্ছিল। তিনি ফোনটা তুললেন এবং খুব শান্ত গলায় বললেন, ইন্সপেক্টর শামশের সিংকে ডাকুন। কিছুক্ষণের মধ্যেই শামশের সিং ভেতরে এলেন। তার মুখে সেই একই গাম্ভীর্য ছিল, কিন্তু আজ তাতে বাড়তি সতর্কতার ছাপও ছিল। তিনি বসতেই বললেন, ম্যাডাম, যেমনটা আপনি বলেছিলেন, আমরা কোনো হইচই ছাড়াই কাজটা করেছে। ওই ভদ্রমহিলা মাথা নাড়লেন। বলুন। শামশের ফাইল খুললেন। রমেশকে হুমকি দেওয়া বাইক আরোহীরা বাইরের কোনো গুন্ডা ছিল না। তারা সেই একই নেটওয়ার্কের সাথে যুক্ত যারা গত কয়েক বছর ধরে বাজার, বাসস্ট্যান্ড এবং হাইওয়েতে চাঁদাবাজি করছে। নাম উপর পর্যন্ত যায়, কিন্তু নিজের হাতগুলো বেশি নোংরা। তিনি এক মুহূর্ত থেমে বললেন, আর হ্যাঁ, পুনাম যাদব একা ছিলেন না। ঘরের ভেতর কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা নেমে এলো। এটা সেই একই কথা যা ওই ভদ্রমহিলা আগে থেকেই জানতেন, কিন্তু এখন যখন এটা ভাষায় প্রকাশ পেল তখন এর ওজন ছিল আলাদা। তিনি প্রমাণ চাইলেন। শামশের ফাইলটা টেবিলের উপর ঠেলে দিলেন। কল রেকর্ড, পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ, এক কনস্টেবলের বয়ান যে ভয়ের কারণে আগে কিছু বলেনি। এসব হঠাৎ খুলে পাওয়া যায়নি। এগুলো সেই ফাটলগুলো থেকে বেরিয়ে এসেছিল যা ভয়ের কারণে তৈরি হয়েছিল এবং এখন ভরসার কারণে উন্মুক্ত হচ্ছিল।
ভদ্রমহিলা ফাইলটা দেখলেন। তারপর জানলার বাইরে বাইরে পুলিশ লাইনে সেই একই প্যারেড চলছিল। বাইরে সব স্বাভাবিক ছিল, কিন্তু ভেতরে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। তিনি বললেন, আজ। শামশের তার দিকে তাকালেন। ম্যাডাম, আজ এই মামলা খুলবে, ধীরে কিন্তু পূর্ণ শক্তির সাথে। ঠিক সেই সময়ে অন্যদিকে পুনম যাদব নিজের ঘরে বসেছিলেন। তার হাতে ফোন ছিল, কিন্তু তিনি কারো সাথে কথা বলতে পারছিলেন না। প্রতিটি কল তার কাছে বিপদ মনে হচ্ছিল। তিনি জানতে পেরেছিলেন যে রমেশ অফিসে গিয়েছিল। তিনি এটাও জানতে পেরেছিলেন যে তদন্ত এখন আর শুধু কাগজপত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে সিস্টেমকে তিনি নিজের বর্ম মনে করতেন, সেটাই এখন তার বিরুদ্ধে দাঁড়াতে পারে। তিনি নিজেকে বোঝালেন যে এখনও কিছু বিগড়ে যায়নি। শেষমেশ তিনি তো কেবল একজন সাব ইন্সপেক্টর, ওপরওয়ালারা সামলে নেবেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া মেলা হলো। ম্যাডাম, এসপি অফিস থেকে ডাক এসেছে। ওই বাক্যটি তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল। তিনি উঠলেন, উর্দি ঠিক করলেন এবং বাইরে বেরোলেন। করিডরটা লম্বা মনে হচ্ছিল, প্রতিটি পদক্ষেপ ভারী ছিল। অফিসের বাইরে পৌঁছে তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং ভেতরে প্রবেশ করলেন। ঘরে সেই ভদ্রমহিলা বসেছিলেন। আজ তার মুখে কোনো রাগ ছিল না, কোনো আবেগের বহিঃপ্রকাশ ছিল না। ছিল শুধু এক ঠান্ডা ও স্পষ্ট দৃষ্টি। বসুন, পুনম যাদব। তিনি বসে পড়লেন। চেয়ারটা হঠাৎ খুব শক্ত মনে হতে লাগল। আপনার কি মনে আছে শিবনগরের বাজারে ফুচকার সেই গাড়িটার কথা? প্রশ্নটা ছিল সরাসরি। পুনম মাথা নাড়লেন। আগে ওটা একটা ছোট ঘটনা ছিল। ম্যাডাম ফাইল খুললেন। ছোট ঘটনা? তিনি একটা ছবি এগিয়ে দিলেন। ছড়িয়ে ছিটিয়ে থাকা গাড়ি, মাটিতে ছড়ানো জল, তারপর আরও একটা কাগজ, রমেশের বয়ান, তারপর বাইক আরোহীদের সিসিটিভি ছবি। প্রতিটি কাগজের সাথে পুনমের আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছিল। আপনি শুধু একজন নাগরিকের গায়ে হাত তোলেননি, ওই ভদ্রমহিলা বললেন। আপনি একটা সিস্টেমকে বেআবরু করে দিয়েছেন। পুনমের গলার স্বর কাঁপতে লাগল। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি। ওই ভদ্রমহিলা তার কথা কেটে দিলেন। এটাই সমস্যা। আপনি পরিচয়ের ভিত্তিতে আচরণ করেছেন, আইনের ভিত্তিতে নয়। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো। বাইরে থেকে আসা হালকা শব্দগুলো এই নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছিল। তারপর ওই ভদ্রমহিলা উঠলেন। তিনি ফোন তুললেন। কন্ট্রোল রুম, আমি বলছি। এক্ষুনি এবং এই মুহূর্তেই সাব ইন্সপেক্টর পুনম যাদবকে বরখাস্ত করা হলো। তার বিরুদ্ধে অবৈধ চাঁদাবাজি, নাগরিকের উপর হামলা এবং পদের অপব্যবহারের দায়ে বিভাগীয় তদন্ত শুরু করা হোক। ফোন কেটে গেল। পুনমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি চেয়ার থেকে ওঠার চেষ্টা করলেন, কিন্তু তার পা সায় দিচ্ছিল না। তিনি কাঁদতে শুরু করলেন। ম্যাডাম, আমার কেরিয়ার। ওই ভদ্রমহিলা খুব শান্ত গলায় বললেন, কেরিয়ার সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন আপনি আইনকে নিজের লাঠি মনে করেছিলেন। সেই সময়েই বাইরে পুলিশ লাইনে খবর ছড়িয়ে পড়ল। সাসপেনশন, তদন্ত, নাম। এই খবর বিদ্যুতের গতিতে ছুটল। কিছু মুখে ভয় ছিল, কিছু মুখে ছিল সন্তোষ, আর কিছু মুখে স্বস্তি। রমেশলালও খবরটা পেলেন। তিনি নিজের দোকানে দাঁড়িয়েছিলেন যখন এক ব্যক্তি দৌড়ে এসে বলল, দাদা, ওই লেডি সাব ইন্সপেক্টর সাসপেন্ড হয়ে গেছে। রমেশ কিছুক্ষণ চুপ রইলেন। তিনি আকাশের দিকে তাকালেন। তার চোখে জল ছিল, কিন্তু আজ এই জল ভয়ের ছিল না। তিনি বুঝতে পেরেছিলেন যে সত্য বলার মূল্য অনেক বেশি, কিন্তু কখনো কখনো তার ফলও পাওয়া যায়। সন্ধে হতে হতে সংবাদ মাধ্যমকে খবর দেওয়া হলো। কোনো বড় বিবৃতি নয়, কোনো নাটকীয় ভাষণ নয়, শুধু তথ্য, তদন্ত, পদক্ষেপ। শহরে আলোচনা শুরু হয়ে গেল। চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, পাড়ায় পাড়ায় মানুষ প্রথমবারের মতো খোলাখুলি কথা বলতে শুরু করল। তাহলে সত্যি সত্যি ব্যবস্থা নেওয়া হতে পারে, তাহলে ভয় ছাড়াও কথা বলা যেতে পারে। এটাই সেই কথা যার অপেক্ষা ওই ভদ্রমহিলা করছিলেন। তিনি নিজের অফিসে বসে সন্ধ্যের আলো ম্লান হতে দেখলেন। আজ তিনি কোনো জয়ের উৎসব পালন করলেন না। তিনি জানতেন যে এটা কেবল একটা পদক্ষেপ। আসল পথ এখনও দীর্ঘ, কিন্তু আজ অন্তত আইন নিজের উপস্থিতি জানান দিয়েছে। আর এই শহরের জন্য এটুকুই যথেষ্ট ছিল যে ওই রাতে তারা কিছুটা কম ভয় নিয়ে ঘুমোতে পারবে। শিবনগরের সকাল এখন আর আগের মতো ছিল না। এই পরিবর্তন কোনো পোস্টারে বা কোনো সরকারি আদেশে লেখা ছিল না, কিন্তু তা প্রতিটি চেহারায় দেখা যাচ্ছিল।
পুলিশ লাইনের গেটে দাঁড়ানো সান্ত্রী আগের মতোই স্যালুট করছিল, কিন্তু তার মেরুদণ্ড এখন শুধু নিয়মের কারণে নয়, সম্মানের কারণেও সোজা ছিল। থানার ভেতরে সেই একই ফাইল ছিল, সেই একই চেয়ার, সেই একই দেওয়ালে টাঙানো চার্ট, কিন্তু বাতাসে সতর্কতার এক নতুন অনুভূতি ছিল। সেই সতর্কতা যা তখন আসে যখন মানুষ প্রথমবারের মতো বুঝতে পারে যে ক্ষমতা সবসময় নিরাপদ নয়। সাব ইন্সপেক্টর পুনাম যাদবের বরখাস্ত হওয়া এখন আর নিছক খবর ছিল না, তা একটা সংকেত হয়ে দাঁড়িয়েছিল। যেসব অফিসাররা বছরের পর বছর ধরে এটা মেনে নিয়েছিলেন যে ছোট লোকেদের সাথে যা খুশি করা যায়, তারা এখন ধীরে ধীরে নিজেদের ভাষা বদলাচ্ছিলেন। গলার স্বর অতটা চড়া ছিল না, আদেশগুলো অতটা বেপরোয়া ছিল না, ভয় এখন আর একতরফা ছিল না। রমেশলালের জীবনও বদলাচ্ছিল, কিন্তু এই পরিবর্তন কোনো উৎসবের মতো ছিল না। তিনি আবারও নিজের গাড়িটা সেই একই জায়গায় লাগাতে শুরু করেছিলেন, কিন্তু এখন তার হাতের কাঁপুনি কিছুটা কম ছিল। বাজারের লোকেরা আগের মতোই আসা যাওয়া করত, ফুচকা খেত, হাসত, কিন্তু তাদের দেখার ভঙ্গি বদলে গিয়েছিল। তারা এখন শুধু স্বাদ গ্রহণ করত না, তারা সেই সাহসকে অনুভব করত যা একজন সাধারণ মানুষ দেখিয়েছিলেন। রমেশ জানতেন যে তার গল্প শেষ হয়নি। তিনি সত্যি বলেছিলেন, কিন্তু সত্যি বলার মানে এই নয় যে ভয় পুরোপুরি চলে যায়। তফাৎ শুধু এটুকুই ছিল যে এখন সেই ভয় একা ছিল না, তার পেছনে একটা ভরসা দাঁড়িয়েছিল। সেই ভরসা যে যদি কিছু ভুল হয় তবে তা শোনার মতো কেউ আছে। ওই ভদ্রমহিলা নিজের অফিসে বসেছিলেন। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হচ্ছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত ক্লান্তি ছিল। এই ক্লান্তি শারীরিক ছিল না, এটা সেই লড়াইয়ের ক্লান্তি যা অলক্ষ্যে লড়া হয়। তিনি জানলা দিয়ে বাইরে তাকালেন। রাস্তায় মানুষজন চলাফেরা করছিল, বাচ্চারা স্কুলে যাচ্ছিল, দোকানদাররা তাদের শাটার খুলছিল। এটা সেই একই শহর ছিল, কিন্তু এখন তার মনে হচ্ছিল যে শহরের শ্বাস কিছুটা হালকা হয়েছে। তিনি তার বাবার কথা মনে করলেন। তিনি বলতেন যে উর্দি পড়া সহজ, কিন্তু উর্দির ঋণ শোধ করা কঠিন। আজ তার মনে হলো যে তিনি সেই ঋণের একটি ছোট অংশ শোধ করেছেন। ঠিক সেই সময়ে তার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। একটি অচেনা নম্বর। তিনি ফোনটা তুললেন। ওপাশ থেকে একটি ভারী কিন্তু সংযত কণ্ঠস্বর ভেসে এলো। ম্যাডাম, আমি বলছি। এটা সেই কণ্ঠস্বর যা সিস্টেমের সেই অংশগুলোর প্রতিনিধিত্ব করে যারা নিজেদের সবসময় নিরাপদ মনে করে। কথায় মিষ্টতা ছিল, শব্দে পরামর্শ এবং পরামর্শে চাপ ছিল। আপনি যা করেছেন তা খুবই সাহসী কাজ ছিল, কিন্তু কখনো কখনো অতিরিক্ত কঠোরতায় পরিস্থিতি বিগড়েও যায়। ওই ভদ্রমহিলা চুপচাপ শুনতে থাকলেন। যখন সামনের জন থামলেন, তিনি খুব সাধারণ গলায় বললেন, আইন প্রয়োগ করা কঠোরতা নয়, আর ভুলকে উপেক্ষা করাটা বুদ্ধিমত্তা নয়। অপর প্রান্তে কয়েক সেকেন্ডের নীরবতা ছিল। তারপর ফোনটা কেটে গেল। তিনি ফোনটা টেবিলের উপর রেখে দিলেন। তিনি জানতেন যে এই লড়াই এখন নতুন স্তরে পৌঁছাচ্ছে। এখন চ্যালেঞ্জ শুধু থানা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং সেই ঘরগুলো পর্যন্ত ছিল যেখানে সিদ্ধান্তগুলো ধীরে ধীরে নেওয়া হয়। সেদিনই একটা মিটিং হলো। ঘরে জেলার বরিষ্ঠ অফিসাররা বসেছিলেন। কিছু মুখে অস্বস্তি ছিল, কিছু মুখে স্বস্তি। ওই ভদ্রমহিলা কোনো দীর্ঘ ভাষণ দিলেন না। তিনি শুধু এটুকুই বললেন যে আইনের ভয় জনগণের মধ্যে নয়, যারা ভুল করে তাদের মধ্যে থাকা উচিত। তিনি স্পষ্ট ভাষায় বললেন যে কোনো আধিকারিক, কোনো পদমর্যাদাই আইনের ঊর্ধ্বে নয়। ঘরে কেউ হাততালি দিল না, কেউ বিরোধিতাও করল না, কিন্তু প্রত্যেকেই কথাটা বুঝে নিল। মিটিংয়ের পর ইন্সপেক্টর শামশের সিং তার কাছে এলেন। তার চোখে শ্রদ্ধা ছিল, কিন্তু তাতে উচ্ছ্বাস ছিল না। তিনি জানতেন যে আসল কাজ এখন শুরু হয়েছে। ম্যাডাম, তিনি বললেন, এটা শুরু মাত্র, কিন্তু পথটা লম্বা। ওই ভদ্রমহিলা মাথা নাড়লেন। আমি জানি। ওদিকে পুনম যাদব নিজের বাড়িতে বসেছিলেন। ঘরের দেওয়ালগুলো এখন তার কাছে আগের চেয়ে ছোট মনে হচ্ছিল। ফোন নীরব ছিল। যারা গতকাল পর্যন্ত তার আশেপাশে থাকত, আজ তারা উধাও। তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে সিস্টেম ততক্ষণই সঙ্গ দেয় যতক্ষণ আপনি তাকে সুবিধা দেন। যেই আপনি বোঝা হয়ে দাঁড়ান, সে আপনাকে একা ফেলে দেয়। তিনি নিজেকে প্রশ্ন করলেন যে ভুলটা কোথায় হলো। তিনি উত্তর খোঁজার চেষ্টা করলেন, কিন্তু প্রতিটি পথ সেই মুহূর্তেই গিয়ে থেমে যেত বাজারে ওঠানো হাতের ওপর। তিনি বুঝে গিয়েছিলেন যে সেই চটটা শুধু একজন মানুষের ওপর পড়েনি, ওটা এমন এক মানসিকতার ওপর পড়েছিল যা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। শহরে ধীরে ধীরে কথা ছড়াচ্ছিল। মানুষ এখনও সব পুলিশওয়ালার সাথে তর্ক করছিল না, কিন্তু তারা আগের মতো মাথা নিচু করেও চলছিল না। পার্থক্যটা খুব বড় ছিল না, কিন্তু সেই পার্থক্যটা ছিল স্থায়ী। এটাই সেই পার্থক্য যা সমাজকে ধীরে ধীরে বদলে দেয়। রমেশের মেয়ে এখন সুস্থ ছিল। সে বিকেলে তার বাবার গাড়ির পাশে দাঁড়িয়ে লোকজনকে দেখত। রমেশ যখন তাকে দেখতেন, তখন তার মনে ভয়ের পাশাপাশি গর্বও হতো।
তিনি ভাবলেন যে যদি তিনি সেদিন সত্যি না বলতেন তবে হয়তো তিনি তার মেয়েকে সবসময় এটাই শেখাতেন যে চুপ থাকাই সবচেয়ে নিরাপদ পথ। এখন তিনি তাকে অন্য কিছু শেখাতে পারতেন। ওই ভদ্রমহিলা এক বিকেলে আবার সেই বাজারের পাশ দিয়ে গেলেন। এবার তিনি থামলেন না, তিনি ফুচকা খেলেন না, তিনি কেবল হাঁটতে থাকলেন। লোকেরা তাকে চিনতে পারছিল না, আর এটাই তার কাছে সঠিক মনে হলো। তার হিরো হওয়ার ইচ্ছে ছিল না, তাকে শুধু এটা নিশ্চিত করতে হতো যেন সিস্টেম কিছুটা কম নিষ্ঠুর হয়। তিনি দেখলেন যে রমেশের গাড়িটা আবার সাজানো হয়েছে। রমেশ তাকে দেখে চিনতে পারলেন, কিন্তু কিছু বললেন না, শুধু আলতো করে মাথা ঝুঁকিয়ে দিলেন। ওই ভদ্রমহিলাও না দাঁড়িয়ে এগিয়ে গেলেন। এই নীরবতাই ছিল তাদের সমঝোতা। তিনি জানতেন যে আসল জয় এটাই যখন ন্যায় বিচার প্রাত্যহিক জীবনের অংশ হয়ে যায়, কোনো তামাশা না হয়। রাতে তিনি নিজের ঘরে বসেছিলেন। টেবিলে সেই একই ফাইলগুলো ছিল, কিন্তু এখন সেগুলোতে কিছু নতুন নাম যুক্ত হতে চলেছিল। তিনি আলো নেভালেন এবং জানলা দিয়ে বাইরে তাকালেন। শহরের আলোগুলো মিটমিট করছিল। কোথাও কোনো গাড়ি হর্ন বাজাচ্ছিল, কোথাও কেউ হাসছিল। এসবই স্বাভাবিক ছিল, আর এই স্বাভাবিকতাই এখন তাকে শান্তি দিচ্ছিল। তিনি নিজেকে বললেন যে এই লড়াই কখনো শেষ হয় না। সিস্টেমের ভেতরে নোংরামি খুব গভীরে থাকে, কিন্তু যদি একজন মানুষও ভয় সত্ত্বেও সত্যি বলে দেয় তবে সেই নোংরামি স্থায়ী হতে পারে না। আর এটাই ছিল গল্পের আসল অর্থ। যদি আপনিও কখনো নিজেকে রমেশের জায়গায় পান, তবে মনে রাখবেন যে নীরবতা সবচেয়ে সহজ পথ, কিন্তু সবসময় সবচেয়ে নিরাপদ নয়। আর যদি আপনি কখনো ওই ভদ্রমহিলার জায়গায় থাকেন, তবে মনে রাখবেন যে ক্ষমতার সঠিক ব্যবহার সেটাই যা সবচেয়ে দুর্বলকে সুরক্ষা দেয়। এই গল্পে কোনো সুপারহিরো ছিল না, কোনো জাদুকরী মুহূর্ত ছিল না, শুধু কয়েকজন মানুষ ছিলেন যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সম্ভবত এটাই কারণ যে এই গল্প এখানেই শেষ হয় না। এই গল্প সেই প্রতিটি জায়গায় শুরু হয় যেখানে কেউ প্রশ্ন করার সাহস দেখায়। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে হয় যে এমন গল্প বলা উচিত, তবে এটি এগিয়ে নিয়ে যান। এটি শুনুন, শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের মতামত জানান। কারণ যতক্ষণ মানুষ বলতে থাকবে, ততক্ষণ ভয়ের আওয়াজ কখনো সবচেয়ে উঁচু হবে না।